উত্তপ্ত নেপাল। আন্দোলন শুরুর ৩৬ ঘন্টার মধ্যে প্রচণ্ড ভায়োলেন্স এবং তার সঙ্গে প্রধানমন্ত্রীদের শুরু করে অনেক মন্ত্রীকে ইস্তফা দিতে হলো। এর কারণ কি শুধুমাত্র সমাজ মাধ্যমে ব্যান বা নিষেধাজ্ঞা, নাকি অন্য কারণ রয়েছে? আর এর প্রভাব কতটা ভারতে পড়তে চলেছে, এই নিয়েই আমরা আলোচনা করব। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। ২৬টি সোশ্যাল যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোকে ব্যান করেছিল ৪ সেপ্টেম্বর নেপাল সরকার। তারপর ক্ষোভ শুরু হয়, বিশেষ করে ১৪ থেকে ২৮ বছর বয়স পর্যন্ত ছাত্র যুবদের মধ্যে ক্ষোভ বাড়তে শুরু করে এবং ৮ তারিখ যখন তারা আন্দোলনে নামেন ছাত্র যুবরা বা এই বয়সের যারা রয়েছেন, তখন হয়তো ১০,০০০ লোক নেমেছিলেন কাঠমান্ডুর রাস্তায়। কিন্তু সন্ধে হতে হতে দেখা যায় পুরো কাঠমান্ডুর রাস্তা একেবারে দখল করে নিয়েছেন এই ১৪ থেকে ২৮ বছর বয়সী ছাত্র যুবরা। এবং রাতের মধ্যেই একের পর এক মন্ত্রী তারা পদত্যাগ করতে শুরু করেন। সেই ব্যান তুলে নেওয়া হয়। তারপরও হিংসা থামেনি, বরং হিংসা আরও বাড়তে শুরু করে। একের পর এক মন্ত্রীর বাড়ি জ্বলতে শুরু করে, এমনকি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তার বাড়িও আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এবং শুধু তাই নয়, এই প্রধানমন্ত্রীকে ইস্তফা দিয়ে পালাতে হয়। ফলে এই যে একটা ৩৬ ঘন্টার মধ্যে এত বড়সড় কাণ্ড হয়ে গেল নেপালে, এর পেছনে কি শুধুমাত্র এই সমাজ মাধ্যম ব্যান করাটাই আসল কারণ, নাকি এটা শুধুমাত্র একটা ট্রিগার? আসলে অনেক কারণ রয়েছে। যদি আমরা দেখি যে ২০২২-এ শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ এবং তারপর নেপাল, পরপর ৩টি দেশেই একই ঘটনা ঘটছে, যেখানে ছাত্র যুবরা কোনো একটা ইস্যু নিয়ে নামছেন এবং তারপর তা সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে এবং সরকার বদলে যাচ্ছে। এবং সেখানে প্রথম ইস্যু যাই হোক না কেন, আসল কারণগুলো উঠে আসছে যে বেকারত্ব, নেতাদের দুর্নীতি এবং তার সঙ্গে নেতাদের নেপোকিজম, এবং সেই সঙ্গে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের দুর্দশার দিকে না তাকানো সরকারের। এবং নেপালের ক্ষেত্রে আমরা দেখলাম একই রকম ঘটনা, যেখানে সমাজ মাধ্যমকে ব্যান করাকে কেন্দ্র করে আন্দোলন শুরু হলেও তারপর সেই আন্দোলন বদলে গেল সরকার বিরোধী আন্দোলনে, এবং কেউ বাদ গেলেন না। অলি, প্রচণ্ড, দেউবা প্রত্যেকের বাড়ি জ্বলতে শুরু করলো, রাস্তায় মন্ত্রীদের মারধর শুরু হলো এবং ভাঙচুর হতে শুরু করলো, এবং কার্যত নেপাল উত্তপ্ত হলো এমন যে ৩৬ ঘন্টার মধ্যে সরকার বদলে যাওয়ার পরিস্থিতি তৈরি হলো এবং সরকারের বড় বড় যারা মন্ত্রী তারা ইস্তফা দিয়ে দিলেন। এখন বিষয় হচ্ছে যে নেপালে দারিদ্র কতটা বা বেকারত্ব কতটা, কারণ সমাজ মাধ্যম এখানে শুধুমাত্র ট্রিগার হিসেবে কাজ করেছে। আসলে বেকারত্ব এবং নেতাদের দুর্নীতি, নেতাদের নেপোকিজম যেটা বলা হচ্ছে, আসলে নেতাদের সন্তানদের যে বৈভবপূর্ণ জীবনযাপন, সেগুলো কিন্তু আজ পর্যন্ত গুরুত্ব দেয়নি সরকার। এবং সাধারণ মানুষের যে ক্ষোভ, তাদের যে বেকারত্ব, তাদের যে কর্মহীনতা, সেগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি, বরং মুখ খুললেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রেও এই ক্ষোভগুলো কিন্তু উগরে দিয়েছেন ১৪ থেকে ২৮ বছর বয়সীরা। এবং নেপালের একজন বিখ্যাত র্যাপার তিনি একটি এক্সপোস্ট করেছিলেন, সেখানে তিনি লিখেছিলেন যে কোনো নেতা যেন এই আন্দোলনে না নামেন কারুর নিজস্ব স্বার্থ না নিয়ে। এবং তিনি এতটাই জনপ্রিয় যে তার এই বার্তা এতটাই ছড়িয়ে পড়ে এবং এখানে ছাত্র যুবরা তারা সামিল হয়ে যান আন্দোলনে। সবথেকে বড় কথা যে নেপালের সবথেকে বেশি মানুষ ভারতে এসে চাকরি করেন বা কাজ করেন। নেপালের যে বিদেশ মন্ত্রক, যাদের সমবিভাগ রয়েছে, ফরেন এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের হিসেব অনুযায়ী প্রতিদিন ২৫০০ নেপালি তারা নেপাল ছাড়েন। কেন? কাজের খোঁজে। এখানে বিষয়টা নয় যে ভারতে কতজন আসেন, বিষয়টা হচ্ছে তারা নেপাল ছাড়েন। তারা কোরিয়ায় যান, তারা হংকংয়ে যান, তারা দুবাইয়ে যান, বিভিন্ন দেশে যান।
কিন্তু 40 লক্ষ মানুষ, নেপালি মানুষ বা নেপালি, তারা রয়েছেন নেপালের বাইরে, বিদেশে কাজ করেন, এবং তারা যে রোজগার করেন বিদেশি মুদ্রায়, তা যে নেপালের জিডিপি রয়েছে তার 28% মদত দেয় এই তাদের যে বিদেশে রোজগার, আর 27% জিডিপির যে যে মদত বা উদ্যোগ আসে বা সাহায্য আসে সেটা হচ্ছে কৃষিক্ষেত্র থেকে, 5% আছে ট্যুরিজম থেকে। বুঝতেই পারাচ্ছে যে এই বাইরে কাজ করাটা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু তারা দেখছেন কি, তারা কষ্ট করছেন, জীবনের জন্য লড়াই করছেন, পরিশ্রম করছেন, কিন্তু তারা কষ্টের জীবনযাপনই করছেন, তাদের উন্নতি হচ্ছে না। অথচ নেতার ছেলে মেয়ে সন্তানরা, নেতাদের বাড়িঘর সব কিছু বিশাল বৈভবপূর্ণ হচ্ছে, তারা ব্র্যান্ডেড জামা কাপড় পরছেন, তারা খুব দামি গাড়ি ব্যবহার করছেন, বিলাসবহুল জীবনযাপনে তারা মত্ত। আর এইটা নিয়ে যে সোশ্যাল মাধ্যমগুলো রয়েছে, সমাজ মাধ্যমগুলো রয়েছে, তাতে হ্যাশট্যাগ শুরু হয়েছিল, এবং সেটা এতটাই হ্যাশট্যাগ ছড়াতে শুরু করে নেপোকিডিজম, তা কার্যত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এই ওলি সরকারের। এবং ওলি সরকার কি করে, কোর্টের মাধ্যমে তারা এই ব্যান করার চেষ্টা করে, যদিও কোর্ট জানিয়েছিল যে রেজিস্ট্রেশন দরকার, কিন্তু এরা কি করলো, একেবারেই ব্যান করে দিল সরকার। এবং ব্যান করার আগে কি সত্যিকারের এই সরকার ভাবেনি একবারও যে একটা বড় ধরনের বিপরীত প্রতিক্রিয়া হতে পারে? নাকি বিপরীত প্রতিক্রিয়া যখন শুরু হলো তাদেরকে একবারে ছেড়ে দেওয়া হলো যে হ্যাঁ আন্দোলন করতে দেওয়া হোক? তারপর পুলিশকে কি একেবারে নামিয়ে দেওয়া হলো যে শ্যুট আউট করো? দেখা মাত্রই 19 জনের মৃত্যু হলো, 300-র বেশি আহত, তারা হাসপাতালে ভর্তি। ফলে সরকার আগে থেকে ভাবেনি তা নয়, এখানে আসলে একটা আন্তর্জাতিক পরিস্থিতিও তৈরি হয়েছে, আন্তর্জাতিক পরিস্থিতিরও কারণ রয়েছে। কারণ সবথেকে উত্তাল দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কায় চীন পোর্ট ভাড়া নিয়ে যখন ঢুকলো, তখন সেখানে আন্দোলন শুরু হয়ে গেল, এবং চীন ঢুকতে যখন চাইলো তখন আমেরিকা দেখলো যে শ্রীলঙ্কায় তাদের প্রভাব কমে যাবে, শ্রীলঙ্কায় আন্দোলন শুরু হলো, সেখানে সরকার বদলে গেল। বাংলাদেশ চীনের সাপোর্ট নিয়েছিল, চীনের সাপোর্টে চলতো, সেখানে আন্দোলন শুরু হলো, এবং হিসেব অনেকেই জানেন যে এই যে বাংলাদেশের আন্দোলন যেখান থেকে ইউনূস সরকার চালু হলো, হাসিনাকে চলে যেতে হলো, এই আন্দোলনে কত ফান্ডিং হয়েছে আমেরিকা থেকে, কত কোম্পানি ফান্ডিং করেছে এই আন্দোলন চালানোর জন্য। এরপর নেপালও হচ্ছে, এই ওলি হচ্ছেন যিনি প্রধানমন্ত্রী ছিলেন এই মুহূর্তে বলা যেতে পারে, তিনি আসলে চীন ঘনিষ্ঠ। আর কিছুদিন আগে এসসিও হয়ে গেল, ভারত চীনের দিকে হাত বাড়াচ্ছে, ভারত শুল্ক নীতিতে পড়ে, ট্যারিফের চাপে পড়ে আস্তে আস্তে আমেরিকা থেকে সরে যাচ্ছে। আমেরিকা দেখছে যে সাউথ ইস্ট এশিয়াতে বাংলাদেশে চীনের প্রভাব ছিল, চীনের প্রভাব ছিল কলম্বোতে বা শ্রীলঙ্কায়, ভারত আস্তে আস্তে চীনের দিকে এগোচ্ছে, পাকিস্তান আগে থেকেই চীনের সাপোর্টে চলে, নেপাল চীনপন্থী হয়ে যাচ্ছে। ফলে আমেরিকার বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে শুধু সাউথ এশিয়া নয়, একবারে মিডল ইস্টেও ইরানও চীনের ঘনিষ্ঠ। ফলে এখানে আমেরিকা আস্তে আস্তে সরে যাচ্ছে। এখানে আমেরিকার প্রেসিডেন্ট তিনি কয়েকদিন আগে বলছিলেন যে এশিয়াকে তারা আস্তে আস্তে হারাচ্ছেন, কিন্তু ইউনাইটেড কিংডম বা ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো, ফ্রান্স বা জার্মানি, তারা কিন্তু হারাতে চায় না। ফলে এই যে আন্তর্জাতিক একটা পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে নেপালে এই কাণ্ডটা কিন্তু বা এই ঘটনাটা খুবই হওয়ারই ছিল, এমনটা বলা যেতে পারে। কিন্তু ভারতে এর প্রভাব পড়বে, প্রশ্ন এখানে যে ভারতে এর কতটা প্রভাব পড়বে। কারণ নেপাল হচ্ছে একেবারেই ভারতের বর্ডারে রয়েছে, ভারত এবং নেপালের বর্ডার, ভারতের উত্তরের বর্ডারে নেপাল রয়েছে। আর নেপাল একটা ভৌগোলিক অবস্থান হচ্ছে, নেপালের কাছেই রয়েছে তিব্বত তথা চীন, আর এদিকে রয়েছে লাগোয়া ভুটান, এদিকে ভারতবর্ষ। তবে এটা ঠিক, ভারতবর্ষ এত বড় দেশ, এতগুলো রাজ্য রয়েছে, এবং সেই রাজ্যগুলির তাদের অর্থনৈতিক সামাজিক পরিস্থিতি এমনই আলাদা আলাদা যে শ্রীলঙ্কা, বাংলাদেশ বা নেপাল হওয়ার পরিস্থিতি হতে পারে না ভারতে। কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে প্রভাব পড়তে পারে, কারণ ভারতবর্ষের রাজনীতিতে
এই মুহূর্তে ভারতবর্ষে বিশেষ করে সরকার যারা চালাচ্ছে মোদি বা বিজেপি, নরেন্দ্র মোদীর বা সরকারের তাদের বিদেশ নীতি নিয়ে, কূটনীতি নিয়ে, আন্তর্জাতিক নীতি নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে। আগে দেখা যেত যে বিরোধীরা অন্তত আন্তর্জাতিক বিষয় নিয়ে বা বিদেশ নীতি নিয়ে কখনো সরকারের বিরোধিতা করতো না, এখন করছে। এবং যেটা দেখা যাচ্ছে যে মোদী সরকারের ক্ষেত্রেও কিন্তু বেকারত্ব বাড়ছে। এবং তাই নয়, মোদী চীনের দিকে আস্তে আস্তে যাচ্ছেন, হাত বাড়াচ্ছেন, ওদিকে আমেরিকা থেকে সরে যাচ্ছেন, ফলে এখানকার রাজনৈতিক পরিস্থিতিতে কিন্তু এই রকম একটা প্রভাব পড়তে পারে, যা নেপালে হয়েছে। তবে নেপালের মতো হয়তো এই ধরনের ঘটনা ঘটতে পারে না, জ্বলতে পারে না, কিন্তু রাজনীতির ক্ষেত্রে কিন্তু এর প্রভাব পড়া খুব স্বাভাবিক। আর অবশ্যই একটা প্রশ্ন কিন্তু থাকে যে নেপালে এই 36 ঘন্টার মধ্যে যা হলো এবং আগামী 36 ঘন্টায় যা হবে, তা কি শুধুমাত্র ছাত্র বা এই 14 থেকে 28 বছরই বয়সীদের আন্দোলন বা এই সমাজ মাধ্যম ব্যানের ওপরে, শুধু কি এদের আন্দোলনই এই 36 ঘন্টায় যে পরিবর্তন সেটা দেখা গেল, নাকি এর পেছনে অন্য কারো হাত রয়েছে? আবার নেপালে যা হলো তা আগামী দিনে এই যে যুবরা রয়েছে তারা কি আগামী দিনে সরকার কন্ট্রোল করবে? যারা আজকে সরকারের পরিবর্তন করার জন্য 34 ঘন্টার মধ্যে বড় সড়ো একটা কাণ্ড ঘটিয়ে বসলো, দেখার বিষয় রয়েছে আগামী বেশ কিছু ঘন্টায়, মানে আগামী 36 ঘন্টা তো অবশ্যই নজর রাখতে হবে সেদিকে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।